নমস্কার, বিটিভি ত্রিপুরার নিয়মিত অনুষ্ঠান সমাজ দর্পণে আপনাদেরকে স্বাগত জানাই। আর সঙ্গে রয়েছে আমি শুভস্মিতা। আমরা যখন রাস্তায় চলি তখন আমাদের সামনে যখন কোনো একটি অসহায় প্রাণী আহত অবস্থায় বা অসহায় অবস্থায় পড়ে থাকে, আমরা তাকে এড়িয়ে চলে যাই। কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা থেমে যান না, শুধু থেমেই যান না, বরং তারা তাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দেন তাদের দিকে। ঠিক এমনই একটি সংস্থা পশম এনজিও আজ আমাদের স্টুডিওতে রয়েছেন। আর সেই এনজিওরই একজন প্রতিনিধি, যার কাছ থেকে আমরা জানবো যে পশম এনজিওর পথ চলা সংগ্রামের গল্প। তারা নিত্যদিন প্রতিদিন অনেক প্রাণীর জীবনকে রক্ষা করছেন। তাদের সেই সংগ্রাম এবং পথ চলার গল্প আমরা জেনে নেব পশম এনজিওর অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি অনিরুদ্ধ চক্রবর্তীর কাছ থেকে। নমস্কার স্যার, বিটিভি ত্রিপুরা পর্দায় আপনাকে স্বাগত জানাই। স্যার, প্রথমেই আপনার কাছে জানবো যে পশম এনজিওর মূল লক্ষ্য কি? গিভিং পজ আ সেকেন্ড চান্স, মানে এই লাইনটার পেছনের গল্পটা কি? আচ্ছা, সর্বপ্রথম আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আমাদেরকে স্বাগত জানার জন্য। অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ পসম আমি আসলাম। আর যারা আমাদের দর্শক বন্ধুরা তারা অনেকেই জানেন না হয়তো। আমার নাম অনিরুদ্ধ চক্রবর্তী এবং আমি পসম এনজিওর অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। আমরা পসম এনজিও বিগত 10 বছর ধরে আগরতলাতে অ্যানিম্যাল ওয়েলফেয়ারের জন্য কাজ করে আসছে। আমাদের কাজের মধ্যে অ্যানিম্যাল ওয়েলফেয়ার বলতে স্ট্রে অ্যানিমেলস যারা আছে, যারা আমাদের রাস্তায় থাকে বেশি মূলত, তাদের ট্রিটমেন্ট করা, তাদের জন্য বিভিন্ন ট্রিটমেন্ট অ্যাডপশন করা, স্কুলে গিয়ে এবং বিভিন্ন রকম পাবলিকের অ্যাওয়ারনেসের কাজ করা, তাদের সম্পর্কে, তাদের বিহেভিয়ার সম্পর্কে মানুষকে বোঝানো। এরপর ওয়াইল্ড লাইফ যে আছে, আমাদের বন্যপ্রাণী যাদেরকে আমাদের বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে, তো তারা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা পাবলিককে অ্যাওয়ারনেস করা। তো মূলত অ্যাওয়ারনেস রিলেটেড কাজ, ট্রিটমেন্ট রিলেটেড কাজ, মেডিকেল ট্রিটমেন্ট রিলেটেড কাজ, এই সমস্ত কাজ আমরা করে থাকি। এবং তার সাথে সরকারের বিভিন্ন দপ্তর, যেমন প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, অ্যানিমাল রিসোর্স ডিপার্টমেন্ট, তারপরে ফায়ার ডিপার্টমেন্ট আছে, ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, তারপরে আছে আমাদের মিউনিসিপ্যালিটি, এবং বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে কোলাবোরেশনে আমরা অনেক কাজ করি এবং বিভিন্ন স্কুল কলেজ সাথেও কোলাবোরেশনে আমরা কাজ করি, যাতে স্টুডেন্টরাও এগুলি সম্পর্কে শিখতে পারে। এখন আমাদের পথ চলাটা শুরু হয়েছিল 2015-তে। তো আজকে মোটামুটি প্রায় 10 বছরের উপরে হয়ে গেছে। যেটা বললাম, আমাদের মাননীয় ফাউন্ডার দেবাঞ্জনা গুপ্তর হাত ধরে আমাদের পথ চলা শুরু। তো উনি প্রথম যে স্টার্ট করেছিলেন, উনি মনে করেন যে এভরি প ডিজার্ভস এ সেকেন্ড চান্স, মানে তাদেরকে যে পরিমাণে অবহেলিত করা হয় তাদেরকে একটা চান্স দেওয়া, আরো একটা চান্স দেওয়া আমাদের প্রয়োজন। আমরা তখনই পৌঁছে যাই তাদের ঠিকভাবে বিভিন্ন জায়গাতে তাদের প্রতি ক্রুয়েলটি করা হয়, কঠোরতা করা হয়, বিষ দেওয়া হয়, খাবারের মধ্যে বিষ দেওয়া হচ্ছে, গরম জল ঢেলে দেওয়া হচ্ছে, মারা হচ্ছে। অথচ এটা এজন্য কনসেপ্টটা হচ্ছে যে এরকম না যে তারা খুব কিউট দেখতে বা ডগস আর ভেরি কিউট, এসব না ব্যাপারটা। দে আর অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার ইকোলজি অ্যান্ড আওয়ার সোসাইটি অলসো। তো তাদেরকে একটা সেকেন্ড চান্স দেওয়া, তাদেরকে বাঁচাতে চেষ্টা করা, আর মানুষের সাথে মিলে, সমাজের সবার সাথে মিলে তাদের সাথে কো এক্সিস্ট করা, মানে একে অপরের পরিপূরক হয়ে সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। একদম সত্যি কথা কি, বাস্তবেও তো সেটাই না, যে আজ যে আমাদের পরিবেশে এত দূষণ, এত সমস্যা পরিবেশ নিয়ে, এটার কারণটাই কিন্তু আমাদের ভারসাম্যটা তো সবকিছুকে নিয়েই হচ্ছে। একদম একদম। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এটা তো খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে। আপনাদের কাছে একটা মানে রেস্কিউ কল আসার পর কিভাবে কাজটা শুরু হয়? আমাদের ধাপে ধাপে হয় ম্যাডাম। প্রথম আমাদের একটা পেজ আছে ফেসবুকে, পসম আগরতলা এনজিও, এবং ইনস্টাগ্রামেও আছে। যদি কোনো রকমের রেস্কিউ কল আসে, মানে পথ চলতি কোনো মানুষ একটা দেখলো যে একটা কুকুর বা একটা পাখি বা একটা বিড়ালের কোনো কিছু প্রবলেম হয়েছে, কোনো একটা পশু, ওয়াইল্ড লাইফে হতে পারে, সেটা অনেক ওয়াইল্ড লাইফের কেস আমরা করেছি, বন্যপ্রাণী, তো এগুলি অসুস্থ আছে, রাস্তার মধ্যে এসে পড়েছে, তখন আমাদের কাছে কল আসে, পড়ে আছে কোথাও, কষ্ট পাচ্ছে, পেইনে আছে, কল আসে। তারপর আমরা কি হয়, আমাদের রেস্কিউ ক্যাপ্টেন আছে যে সবকিছু ম্যানেজ করে, ডে টু ডে যে রেস্কিউগুলি হচ্ছে, আমরা যে মেম্বাররা ছুটে যাচ্ছে তাদেরকে বাঁচাচ্ছে গিয়ে, টিমস গুলি বানায়। তো টিমস দেওয়া হয়, আর্জেন্সি বুঝে বুঝে, যেটা বেশি আর্জেন্ট সেটাকে এখন দেওয়া হবে, যেটা একটু কম আর্জেন্ট সেটাকে পরে দেওয়া হবে, এরকম ভাবে বুঝে টিম বানানো হয়।
তারপর তার আগে রেস্কিউ করে, এবং একবার রেস্কিউ করলে হয় না, এটাকে ডে টু ডে এটাকে ফলো আপ করতে লাগে। মানে আজকে আমি যদি একটা সাপোজ একটা বিড়ালের ঘায়ে এখানে ঘা হয়েছে, তো এটার মধ্যে কি হয়, আমরা গিয়ে ট্রিটমেন্ট করলাম ধরে, তারপর কি হয়, আবার পরের দিন আবার যেতে লাগে ওই স্পটে, তো স্পটে গিয়ে আবার এটাকে ট্রিটমেন্ট করতে লাগে, এটার পরের দিন আবার ট্রিটমেন্ট করতে লাগে, এরকম ভাবে চলে আর কি, যতদিন অব্দি এটা ঠিক হচ্ছে তারপরে আমরা ঠিক করে ফেলি। বাস এটা হচ্ছে মেইন প্রসেসটা, বেসিক প্রসেসটা আর কি। মানে মোট কথা হলো যে আপনারা যে এই যে যাচ্ছেন ওদেরকে ঠিক করার ক্ষেত্রে, আমি যতদূর জানি আপনারা তো প্রত্যেকেই নিজের একটা মানে ব্যক্তিগত কাজ করেন, হ্যাঁ? তো এই যে আপনারা কি পুরোটা টিম যাচ্ছেন নাকি মানে ঘুরিয়ে আজকে এ যাচ্ছে তো পরের দিন আরেকজন হ্যাঁ, গেল? এটা আমরা মিলিয়ে করতে হয়, যেমন আজকে আমি গেলাম, কালকে আরেকজন গেল, এরকম ভাবে যে যখন ফ্রি থাকছে। দেখুন, বেসিক্যালি পসমের কনসেপ্টটা এমন কিছু না, একটা খুব বেসিক কনসেপ্ট। আমি পার্সোনালি বিজনেসম্যান, আমি বিজনেস করছি, সারাদিন আমার কাজ থাকে, কাজ ছাড়ার পর, কারণ আমরা পসম একটা নন প্রফিট এনজিও, এটা থেকে আমরা কেউই 1 টাকাও নিই না। আমরা মনে করি যে আমাদের এজ এ রেসপেক্টেড একটা সিভিলিয়ান হিসেবে থাকতে গেলে এটা আমাদের ডিউটি, আর আমাদের কনস্টিটিউশন, যে আমাদের সংবিধানও, এটা শুধু আমি মুখ থেকে বলছি না, আমাদের কনস্টিটিউশন আমাদেরকে বলছে, আর্টিকেল 51A(g) এটা উল্লেখ করা হয়েছে যে এভরি সিটিজেন, প্রত্যেকটা সিটিজেনের এটা কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে পড়ে, মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে, যে সে যাতে তার আশেপাশের যে পরিবেশ আছে, প্রাণী আছে, তাদেরকে টেক কেয়ার করে, তাদেরকে রক্ষা করে, এবং তারা বর্তমানে যে পরিস্থিতিতে আছে তার থেকে সেই পরিস্থিতি থেকে একটু উন্নতি করে সেটাকে, এটা প্রত্যেকের ডিউটি। তো আমরা জাস্ট ওই ডিউটিটাই করছি। আমরা জাস্ট একটা গ্রুপ অফ পিপল, ইয়ং পিপল, যেটা যখন ফ্রি টাইম আছে আমরা কোথাও গিয়ে আড্ডা না মেরে, কারণ আমাদের অনেক ইউথ আছে আড্ডা মেরে সময় নষ্ট করে, এরকম করে, আমরাও মারি, এমন না যে আমরা সত্যি কথা বলতে গেলে আমরাও মারি, কিন্তু এরকম না যে এটাকে বেশিরভাগই সময় নষ্ট করছি। আমরা ওই সময়টাকে কাজে লাগিয়ে যদি একটা প্রাণ বাঁচানো যায়, সেটাই আমাদের লক্ষ্য থাকে। তো আমরা ওই একটা করে মানে করতে করতেই তো লাস্ট 10 বছরে কয়েক হাজার প্রাণ বাঁচিয়ে ফেললাম। তো এইভাবেই একটা করে চলছে আর কি। তো এইভাবেই চলছে আর কি আমাদের। একটা পরম শান্তি, নিজের কাছেও একটা আত্মতৃপ্তি, আরে সবথেকে বড় সাংঘাতিক, কথা এটা আত্মতৃপ্তি। টাকা দিয়ে আপনি পাবেন না, এটা মানে ঠিক। এমন একটা জিনিস, ঠিক আছে, টাকা তো আর্ন করাই যায়, অবশ্য আমরাও করছি, আমাদেরও লাইফ চলছে, হুম, হুম, কিন্তু এটার পরে যে এটা একটা গল্প, যে যে কথা বলতে পারে না, তার পেইনটা বোঝা, হুম, কারণ তাদের জন্য তারা খুব মিসআন্ডারস্টুড, হুম, হুম, তাদের জন্য কেউ কিছু করছে না। ঠিক। তো আমরা ওই সমাজের ওই পার্টটাকে বেছে নিয়েছি যে এটার জন্য আমরা কিছু একটা করবো, যার জন্য কেউ করছে না। ঠিক, অসাধারণ। সত্যি মানে কি বলবো, মানে অসাধারণ উদ্যোগ। মানে এটা প্রশংসা করার কি বলবো, মানে এটা বলে বোঝানো যায় না এটা কত ভালো উদ্যোগ একটা। উম আমরা সবাই বলি যে হ্যাঁ, এনজিও কি ভালো কাজ করছে, খুব ভালো। হ্যাঁ? কিন্তু বিহাইন্ড দ্য সিন স্ট্রাগলটা কিরকম? আরে অনেক স্ট্রাগল, মানে বলতে গেলে কি, প্রথম তো আহ, আমাদের টাইম ম্যানেজমেন্টের একটা বিশাল ব্যাপার থাকে। হুম, মানুষের অনেক আশা আমাদের উপর, এটা আমরা বুঝতে পারি, কারণ ওয়াইল্ড লাইফকে হ্যান্ডেল করাও একটা ব্যাপার আছে, কিন্তু যে এটা মানুষ না যে আমি গিয়ে তুলে ট্রিটমেন্ট করিয়ে ফেললাম, এরকম না। হুম, 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 অনেক সময় যেগুলি ডগস থাকে বা ক্যাটস থাকে, তারা কি হয়, তারা তো আমাদেরকে প্রথম অবস্থায় চেনে না, চেনে না, তো ঠিক। থ্রেট মনে করে, হুম, যে মনে করছে আরে ও আমাকে ক্ষতি করতে আছে, কারণ সবাই তো ক্ষতি করে, তাদের খুব হুম, কম মানুষই আছে তাদেরকে ভালোবাসে। ঠিক, ঠিক। হঠাৎ মানুষ খাওয়াতে ডেকে নিয়ে, ভাবুন না, মানুষ খাওয়াতে ডেকে নিল, নিয়ে বিষ খাইয়ে দিল, গরম জল ঢেলে দিল, হুম, রাত্রেবেলা স্পিডে ওভার ড্রাইভিং করলো, একটা মা তার বাচ্চাকে নিয়ে শুয়ে আছে, উপর দিয়ে চালিয়ে গেল, অনেক সময় ইচ্ছাকৃত ভাবে করে, হুম, হুম, মজা পায়। হুম, তো এরকম টাইপের ওই কুকুরটা বা ওই বিড়ালটা যখন অন্য কোনো একটা মানুষের দ্বারাই আক্রান্ত হয়েছে, তারপরে আমরা কি এটাকে ট্রিটমেন্ট করব, তো সে তো আমাকে স্বাভাবিকভাবে থ্রেট ভাববে, সে বিশ্বাস করবে কিভাবে? ঠিক। তখন আমরা আমাদের বছরের অভিজ্ঞতায় শিখে গেছি যে কিভাবে তাদেরকে হ্যান্ডেল করতে হয়। ইকুইপমেন্টস আছে আমাদের, আমরা শেখাইও সবাইকে, স্কুলে শেখাই, কলেজে শেখাই যে কিভাবে হ্যান্ডেল করতে লাগে। আমাদের ডগ বিহেভিয়ার স্পেশালিস্টও আছে, এগুলিও আছে আমাদের। তো আমরা আস্তে আস্তে এভাবে গিয়ে ট্রিটমেন্ট করি। তো তখন একটু ওই জায়গাটা টাফ হয়, এরপর একটা টেনশন থাকে যে সময় মতো পারবো কিনা বাঁচাতে, কারণ যে সময় আমাদের লিমিটেড একটা রিসোর্সেস থাকে, হুম, হুম, কারণ এটা তো অবশ্য যে কোনো একটা হসপিটালও, মানুষের হসপিটালও সবাইকে ট্রিটমেন্ট করতে পারে না, ঠিক। স্পেসিফিক কিছু মানুষের ট্রিটমেন্ট করবে, আবার কিছু মানুষ করতে পারবে না, তখন অন্যান্য আরো হসপিটালের দরকার পড়ে, কিন্তু ত্রিপুরাতে এমন এনজিওর সংখ্যা খুব কম। তো একটা লিমিটেশন, ম্যান পাওয়ার লিমিটেশন থেকে যায়। আবার আমাদের পার্সোনাল, যেহেতু নন প্রফিট, আমরা এটা থেকে কিছু নিই না, তো আমাদের পার্সোনাল লাইফটাও ঠিক রাখতে লাগে, প্রফেশনাল লাইফটা ঠিক রাখতে লাগে, আর্নিংস ঠিক রাখতে লাগে, পরিবারটাকে দেখতে লাগে আমাদের, তারপরে যাই, যে একটা টেনশন থাকে যে বাঁচাতে পারবো কিনা। অনেক সময় খুব এফোর্ট দিয়ে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বাঁচিয়ে ফেলি, কোনো সময় একটা ভয় থাকে যে অনেক সময় হয়তো সার্ভাইভ করতে পারে না, খারাপ লাগে তখন, ওই অনেক কিছু ভাবি তখন, এই আর কি, এটা নিয়ে একটু টেনশন থাকে। এটাই। আ বলছিলাম যে মানে
এমন কি কখনো হয়েছে যে যেটা আপনি একটু আগে বলছিলেন যে ওরা তো মানুষদের দ্বারা আক্রান্তই হয়। হুম। হুম? তো এমন কি কোনো অভিজ্ঞতা আছে যে আপনি একটা প্রাণীকে রেস্কিউ করতে গেছেন, কিন্তু ও আপনাকে মানে শত্রু ভেবে একদম ভিলেন ভাবছে আপনাকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরকম কোনো হ্যাঁ, হ্যাঁ, এক্সপেরিয়েন্স? হ্যাঁ। হ্যাঁ, আমি একটা ছোট একটা ঘটনা উল্লেখ করব। এমনি তো অনেক ঘটনা আছে, কয়টা বলবো এখন? তবুও একটু কিছু, কিছু বলছি। হুম, 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 যেমন অনেক সময় মানুষের একটা আমরা প্রবলেম দেখি, মানুষের বাড়িতে কুয়ো থাকে। হুম, পুরনো কুয়ো। হুম, তো হুম, কুয়ো 25 ফুট, 30 ফুট অনেকটা ডিপ থাকে অবশ্যই। তো কুয়োটা কি হয়, ইউজ করার পর ধরুন একটা অ্যাবান্ডন্ড কুয়ো আছে। এটাকে এখন আর ইউজ করা হয় না, নতুন হুম, কুয়ো করে ফেলছে। হুম, এবার উপরটা ঢাকটা লাগানো হয়নি। হুম, হুম, খোলাই রয়ে গেছে। এবার কুকুর একটা সে খেলতে, খেলতে গিয়ে পড়ে গেল নিচে, 25 ফুট নিচে একদম। হুম, হুম, এবার তো চিৎকার চেঁচামেচি করছে ভেতর থেকে, সে তো উঠতে পারছে না আর। এবার তো ভয় পেয়ে গেছে। ও তো স্ট্রেসে এসে গেছে না? তো ওই সময়টা যে নেমে ওকে শান্ত করে ধরে তারপর আস্তে, আস্তে ওঠানো, ওইটা একটা চাপের ব্যাপার থাকে। চ্যালেঞ্জের কারণ আমি ব্যাপার। তো নিচে নামবো, তখন তো এত ৩ দিন ধরে খাবার পাইনি। হুম, হুম, মানে হুম, এমন না যে সাথে, সাথে মানুষ জানতে পারে। হুম, 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 অনেকদিন পর ১ দিন ২ দিন পরে জানবে, হয়তো আওয়াজ পাচ্ছে হঠাৎ হুম, করে, আরে কি হলো এখানে? আচ্ছা গিয়ে দেখলো একটু। তারপর আমাদেরকে জানায়। হুম, তখন আমাদেরকে ওখানে গিয়ে ওটাকে খাবার দিয়ে আস্তে, আস্তে বোঝাই যে না, আমি তোর হেল্প করতে এসেছি। হুম, হুম, তখন সে বুঝে। এরপরে অনেক সময় অনেক কুকুর একটু ব্যথায় থাকে, খুব পেইনে থাকে। কি করবে? অনেক হুম, কষ্ট থাকে। হুম, তো, হাতের উপর দিয়ে গাড়ি চলে গেছে, হুম, ভাবুন না। হুম, হুম, আমরা তো অ্যানাস্থেসিয়া ইউজ হুম, করতে পারি, আমরা হসপিটালে হুম, চলে যাই, অ্যানাস্থেসিয়া ইউজ করতে হুম, পারি। হুম, তো সবসময় সেই সুযোগ থাকে না। হুম, হুম, তো তখন ঝাপটাঝাপটি করে, তো যখন কোনো মতে করতে লাগে, হসপিটালে অনেক সময় নিয়ে যাই। টাফকে চলে আমরা হসপিটালে নিয়ে যাই। আমাদের সিনিয়র জুনিয়র আমাদের ভেটেরিনারিয়ানসরা আছে, তারা হেল্প করে, যথেষ্ট হেল্প করে আমাদেরকে। হুম, তো তখন হয়ে যায় আর কি এভাবে। হুম, এতক্ষণ তো আমরা মানে অনেক সিরিয়াস বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম। তো এখন একটা দর্শক বন্ধুরা আপনাদের জন্য একটা কুইক রিয়েলিটি চেক। আচ্ছা, ঠিক আছে? আমি আপনাকে একটা স্টেটমেন্ট বলবো। আপনি বলবেন যে মিথ না ট্রুথ। আচ্ছা, মিথ না ট্রুথ? হ্যাঁ, ওকে, ওকে ম্যাডাম। একদম আর খুব সংক্ষেপে। হ্যাঁ, হ্যাঁ? একদম। ওইটা একটু এক্সপ্লেইন করে শিওর, দেবেন শিওর, আরকি শিওর, আমাকে। হুম? শিওর। স্ট্রিট ডগস ডেঞ্জারাস, মিথ অর ট্রুথ? না, স্ট্রিট ডগ ডেঞ্জারাস না, মিথ। Buying pets better than adoption? বোথ। বাইং পেটস বেটার দেন ওশন। হুম, না, বাইং পেটস হলে তাহলে মিথ। আচ্ছা। মানে ছোট্ট করে যদি এক লাইনে কেনটা না, বলেন? কারণ শুধু এখানে বেটার কিছু না, কিন্তু আমরা মনে করি যে হুম, স্ট্রিট ডগস কে অ্যাডপ্ট করলে ওইটা বেশি, মানে ওইটা বেশি বেটার হবে। হুম, হুম, ওইটা বেশি বেটার হবে। আচ্ছা। বাইং পেটস থেকে স্ট্রিট ডগস অ্যাডপ্ট করলে ওইটা বেশি বেটার। একটা প্রাণ বেঁচে যাবে, নাহলে তো সে রাস্তায় থাকবে না। হুম, তো হুম। বাড়িতে আসবে, বাড়িতে এসে পড়লো। তো সেটাই আর কি। একটা প্রাণীকে রক্ষা করা ইকোসিস্টেমে তেমন কোনো প্রভাব পড়ে না। না, মিথ। কারণ দে আর বেসিক্যালি, দে আর নট দ্য ইকোসিস্টেম, বাট হুম। দে আর দ্য পার্ট অফ দ্য ইকোসিস্টেম। সো দে আর ইম্পর্টেন্ট অলসো। প্রাণীদের যে আক্রমণাত্মক আচরণ এটা তাদের স্বভাবগত বৈশিষ্ট্য। না, দে আর মিসআন্ডারস্টুড, মিথ এটা। সব স্ট্রিট ডগস রেবিট ছড়ায়। না, মিথ। ভ্যাকসিনেশন করলে রেবিট ছড়ায় না। স্ট্রিট ডগসদের খাওয়ালে এলাকার সমস্যা বাড়ে। না, মিথ। তাদের সাথে কো এক্সিস্ট করা আমাদের কর্তব্য। একদম। সত্যি মানে আমাদের এই ভ্রান্ত ধারণাগুলো কিন্তু আমাদের মধ্যে প্রচলিত রয়েছে। আমার এই রাউন্ডটা খুব সংক্ষেপে করার উদ্দেশ্যই এইটা। যে আমরা অনেক ভুল ধারণার শিকার। তো আমাদের মধ্য থেকে যেন এই ভুল ধারণাগুলো সরে যায় এবং আ আমরা প্রত্যেকটা প্রাণকে মনে করি যে আমাদের এই যে আ পৃথিবীর মধ্যে যতটা প্রাণ রয়েছে সবকটা প্রাণী আ মূল্যবান। এই বিষয়টা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। একদম, একদম। প্রাণী সুরক্ষার জনিত মানে কি ধরনের আইন রয়েছে বা সেই আইনগুলো কতটা কার্যকর হচ্ছে বা কি করে আমাদের সাধারণ মানুষের সেই আইনগুলো সম্পর্কে জানা কতটা ইম্পর্টেন্ট? হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট ম্যাডাম। প্রথম অবস্থায় আমি ১-২ যেগুলি বেসিক মেইন যে লগুলি আছে এগুলি আমি বলছি। প্রথম হচ্ছে আমাদের পিসি অ্যাক্ট, ঠিক আছে? প্রিভেনশন অফ ক্রুয়েল্টি টু অ্যানিমালস অ্যাক্ট, যেটা 1960 তে হয়েছিল। যে যাতে কোনো প্রাণীর প্রতি অন্যায়, অবিচার, অত্যাচার না করা হয়, এর বিরুদ্ধে সাজা আছে। এটা আমাদের আইন বলছে। এছাড়া আমাদের আইপিসি সেকশন ছিল আগে, যেটা হুম, 428, 429 ছিল, হুম, এখন বিএনএস হয়ে গেছে, ভারতীয় ন্যায় সংহিতা। হুম, 2023 সালে এখন তো ভারতীয় ন্যায় সংহিতা হয়ে গেছে। তো ভারতীয় ন্যায় সংহিতাতে 325 এ আছে এটা উল্লেখিত যে আপনি কোনো প্রাণীকে এরকম ভাবে আঘাত করতে পারেন না, বিনা কারণে আপনি বিষ দিতে পারেন না, এটাকে প্রোটেক্ট করা আছে। এছাড়া ওয়াইল্ড লাইফ প্রোটেকশন ল আছে, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 আছে। এটা অনুযায়ী আপনি কোনো বন্য প্রাণীকে ক্ষতি করতে পারেন না। এটা বিভিন্ন রকমের
যে বন্যপ্রাণী আছে, যেমন আমি একটা জিনিস এখানে একটা উল্লেখ করছি, অনেকে টিয়া ময়না পালে। টিয়া একটা বন্যপ্রাণী, ময়না একটা বন্যপ্রাণী, আপনি সেটা পালতে পারেন না। বানর আপনি পালতে পারেন না, এগুলি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে, এটা অনেকেই জানে না, তাই একটা এক্সট্রা পয়েন্ট হিসেবে বলে দিলাম। তো আপনি এটা পালতে পারেন না। কোন রকমের বন্যপ্রাণী এখন আপনি সেভ করেছেন, আপনি বলছেন যে আপনার বাড়ির বনের পাশে কাছাকাছি কোন একটা প্রাণী এসে আহত অবস্থায় আপনার কাছে এসে পড়ে গেছে, তো তখন আপনি এটাকে ট্রিটমেন্ট করেছেন, আপনার কাজ আপনি করেছেন, আপনার ফান্ডামেন্টাল ডিউটি আপনি করেছেন, এটাকে এখন সে আপনার সাথেই রয়ে গেছে না, সেটাও আপনি রাখতে পারেন না। এটা একটা মিসআন্ডারস্টুড, একটা মিসকনসেপশন আছে। তো আপনার সেটাকে ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে হ্যান্ড ওভার করতে হবে, কারণ এটা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 দ্বারা সেফগার্ড করানো আছে। তো কি কি বললাম আবার একবার সংক্ষেপে বলে দিচ্ছি। একটা হচ্ছে গিয়ে পিসিএ অ্যাক্ট, প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমেলস অ্যাক্ট, যেটা আমাদের সব অ্যানিমেলগুলিকে প্রোটেক্ট করে। এছাড়া আছে বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা 325। এছাড়া আছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। আর একটা আমি বলে দিচ্ছি, এবিসি কন্ট্রোল অ্যাক্ট আছে, আমাদের যে এবিসি মানে এনিম্যাল বার্থ কন্ট্রোল, যে এনিম্যাল বার্থ কন্ট্রোলের একটা অ্যাক্ট আছে 2023-এ, এটা হয়েছিল 2001 থেকে চলে আসে, 2023-এ এটা রিভিশন হয়েছিল, যে যাতে তাদেরকে যে কুকুরগুলি আছে নির্বীজকরণ করা হয়, স্টেরিলাইজ করা হয়, কারণ দিস ইজ দ্য মোস্ট হিউম্যান ওয়ে টু কন্ট্রোল দেয়ার পপুলেশন, নট বাই কিলিং দেম। তাদেরকে মারা, বিষ খাইয়ে মারা, এটা দিয়ে তাদের সংখ্যা কমে যাবে, কুকুরে মানুষের মধ্যে সংঘাত কনফ্লিক্ট কমে যাবে, ব্যাপারটা এরকম না। এখন সাইন্টিফিকলি আমাদের এগোতে হবে, আমরা অনেকটাই স্মার্ট, আমাদের স্মার্ট সিটিও হয়েছে এখন, তো আমাদের তাদেরকে এবিসি করতে হবে, অ্যানিমাল বার্থ কন্ট্রোল করতে হবে, এনজিও সহায়তা করবে, ভেটেরিনারি ডক্টরসরা আছে তারা সহায়তা করবে, তাদেরকে তুলে নিয়ে গিয়ে নির্বীজকরণ করে যেখান থেকে তোলানো হয়েছে সেখানে ছেড়ে দিতে হবে, আস্তে আস্তে পপুলেশনটা অনেকটাই কন্ট্রোল করা যাবে। দিস ইজ দ্য মোস্ট হিউম্যান ওয়ে, দ্য মানবিক উপায় সব থেকে। এগুলি হচ্ছে রুলসগুলি। ঠিক। আমরা খুব শখ করে, খুব আদর করে, যত্ন করে ঘরে পাখিকে পালি খাঁচায় বন্দি করে, কিন্তু ওই কথাটাই আবার বলতে হয় যে বনেরা বনেতে সুন্দর, শিশু মাতৃ ক্রুর। একদম একদম। তো যে যেখানকার জন্য প্রকৃতি বানিয়ে দিয়েছে, যাকে যেখানকার জন্য আমাদের সেটাই করা উচিত। আমরা অনেক সময় বিভিন্ন পশু নির্যাতনের কেস দেখি। তো সেই ক্ষেত্রে একজন সাধারণ মানুষ হ্যাঁ কিভাবে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নেবে, সে কোথায় অভিযোগ করবে বা কি করা উচিত তার তখন? ওকে, তো যারা সাধারণ মানুষ আছেন, এইটা খুব একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সবাই যারা দেখছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আপনাদের এমন হতেই পারে যে অনেক ক্রুয়েলটি কেসেস হয়। তখন আপনারা কি করবেন? প্রথম কথা হচ্ছে চেষ্টা করবেন এভিডেন্স কালেক্ট করতে। যদি ভিডিও করতে পারেন বা পিকচার তুলতে পারেন ওই টাইমটাতে, সেটা সব থেকে বেটার, কারণ আইন মানুষের ক্ষেত্রেও সবসময় এভিডেন্স চায়। এভিডেন্স কিন্তু আপনাদের রাখতে হবে, তাহলে প্রুফ করতে সুবিধা হয় এবং অপরাধীকে সাজা পাওয়াতে সুবিধা হয়। রাখবেন পিকচার বা ভিডিওর সাথে একটা এফআইআর করবেন। এফআইআর করবেন যে নিকটবর্তী থানাতে গিয়ে আপনি এফআইআর করতে পারেন। এফআইআর করে, বা এখন তো জিরো এফআইআর পলিসি আছে, আপনি যে কোনো থানা থেকে আপনি এফআইআর করতে পারেন, ওটা ফরওয়ার্ড হয়ে ওই পার্টিকুলার এরিয়াতে যেখানে ক্রাইম হয়েছিল সেখানে চলে যাবে, ফরওয়ার্ড হয়ে যাবে। তো আপনি এফআইআর করবেন। এফআইআর এর মধ্যে ওই স্পেসিফিক লসটা, যেটা ভারতীয় ন্যায় সংহিতা 325, ওইটা মেনশন করে দেবেন। পিসিএ অ্যাক্ট আপনি মেনশন করতে পারেন, যে লগুলি আমি একটু আগে বোঝালাম সেগুলি মেনশন করতে পারেন। তারপরে এফআইআরটা করার পরেই ছেড়ে দেবেন না, ফলো আপ করবেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা কি করি, অনেকে আছে খুব দরজ হয়ে কষ্ট লেগেছে আপনার, আপনি এফআইআর করছেন, কিন্তু ফলো আপ রাখবেন, এনজিওর সাথে যোগাযোগ করবেন, তারপর এনজিও গুলি আপনাকে হেল্প করবে, লিগালিটিস বোঝাবে, কিভাবে কাজ করতে লাগে, কিভাবে ফলো আপ করতে লাগে, আপনাদেরকে তারা হেল্প করে দেবে। আর এছাড়া আপনি AWBI এনিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়াতে আপনি ওখানে কমপ্লেন করতে পারেন। এখানে ওয়েবসাইটে সবকিছু নাম্বার দেওয়া আছে, AWBI এর ওয়েবসাইট আছে, আপনি ওখানে কমপ্লেন করতে পারবেন। খুব মানে ইম্পর্টেন্ট পার্ট ছিল কিন্তু এটা। আচ্ছা, ফান্ডিং বা ভলান্টারি ম্যানেজমেন্ট মানে এটা কতটা কঠিন? খুব কঠিন, কারণ বেসিক্যালি আমরা এই 10 বছর ধরে বেশিরভাগ ক্ষেত্রে আমরা একদম নিজেদের পকেট থেকে করেছি। ফান্ডের খুব একটা ফ্লাকচুয়েশন দেখা দেয় টাকা, কারণ হিউজ টাকা যায়। আজকে একটা কুকুরের পা ভেঙেছে, রাত্রেবেলা গাড়ি চলে গেছে উপর দিয়ে, এখন তো তার পাটাকে প্লাস্টার লাগিয়ে পিনিং করে ঠিক করতে লাগবে, বা সার্জারি কোনো একটা হলে মিনিমাম 6,000, 7,000, 10,000 টাকা এরকম অ্যামাউন্ট চলে যায়। তো আজকে আমরা নিজেরা অনেকটা বেয়ার করি, আবার অনেকটা আমাদের পেজ আছে, পেজের মধ্যে রিকোয়েস্ট দিয়ে দিলে অনেক সহৃদয় ব্যক্তি আছে যাদের তারা কম্প্যাশনেট, তারা কিছুটা ডোনেট করে, অনেক সময় মেডিসিন ডোনেট করে, কিন্তু এটা সবসময় হয় না, কোনো কোনো ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে হয় না। তো ফান্ডস নিয়ে একটা ফ্লাকচুয়েশন দেখা দেয়, এটা থাকে। এর মধ্যেই ম্যানেজ করে যতটুকু হয় আমরা করছি, চেষ্টা করে যাচ্ছি নিজেদের মতো করে। আর মোটামুটি অনেকটাই আপনাদের আশীর্বাদে, সাপোর্টে অনেকটাই আমরা পেরেছি করতে, অনেকেই আমাদের সাহায্যে এগিয়ে এসেছেন।
আর এছাড়া আমাদের মেম্বারসদের মধ্যেও যেমন একটা মেন্টাল অনেক সময় একটা স্ট্রেস থাকে, একটা বার্ন আউট দেখা যায়, কারণ সবসময় অনেক বছর ধরে তারা এগুলি করে আসছে, তো অনেক সময় কি হয় না, একটা স্ট্রেস থাকে যে না অনেক করেছি, তখন অনেক সময় একটু মানে কি হয়, মানে একদম প্রিসাইসলি বলতে গেলে কি হয়, একটা বার্ন আউট হয়ে যায়। তখন তাদেরকে মোটিভেটেড রাখা, হ্যাঁ, যে আমাদের করতে লাগবে, কারণ আমরা যদি না করি তাহলে তো কেউই করবে না, এটা আমাদের দায়িত্ব। তো আমরা এইভাবেই করে যাচ্ছি এবং আমাদের মেম্বাররাও আমাদের যথেষ্ট সাথ দিয়েছে। আজকে আজকে আমরা মোটামুটি আমাদের যে ভিউয়ার্স আছে, আমাদের যে ফেসবুক পেজ আছে, যেটা পসম এনজিও যেটা পেজ আছে, PAWSOME, আপনারা চাইলে ফলো করতে পারেন, তাহলে আপনারা ওটার মধ্যে আমাদের ডে টু ডে যেসব কাজ হয় আপনারা দেখতে পারবেন। তো মোটামুটি কলকাতা, গুয়াহাটি, আপ টু মুম্বাই অব্দি সবখানে আমাদেরকে পেজ ফলো করে এবং মানুষ আমাদের যথেষ্ট সাপোর্ট করে আমাদের মেম্বারদের কারণে। মেম্বাররা অনেক অনেক পরিশ্রম করে, সারাদিন কাজ করার পরে এরপরেও যায় কাজ করতে, নিজের কাজ সেরে এরপরেও যায়, টায়ার্ড শরীরটা, টায়ার্ড দেহটা নিয়ে মনে করেছে না আমি যদি না যাই তাদের জন্য কে যাবে, তো যায়, তারা যায়। সত্যি। ধরুন কোনো মানুষ যদি আপনাদের সাথে কাজ করতে চায়, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে তাকে কি করতে হবে? ধরুন আপনাদের সাথে যুক্ত হতে চাইছে, আপনাদের সাথে কাজ করতে চাইছে, তখন সে প্রথম কথা তো আমাদের পেজ আছে, পেজের মধ্যে আপনারা একদম ডাইরেক্ট মেসেজ করতে পারেন। এছাড়া কয়েকদিন পর পর আমাদের পেজের মধ্যেই জয়েন করার জন্য, পসম এনজিও জয়েন করার জন্য অ্যাজ এ ভলান্টিয়ার আমাদের অনেকগুলি পোস্ট করা হয়। তো পোস্টের মধ্যে আপনি আপনার নাম্বারটা, ঠিকানাটা যা আছে বেসিক দিয়ে দিলে, ফোন নাম্বারটা দিয়ে দিলে আমাদের মেম্বাররাই আপনাদেরকে ফোন করবে, ফোন করে আপনার থেকে কালেক্ট করে নেবে, এরপর আমরা শর্ট একটা ইন্টারভিউর মাধ্যমে, একটা স্ক্রিনিং এর মাধ্যমে আমরা অ্যাড করে ফেলি, বাস এভাবেই চলছে, একদম সিম্পল প্রসেস। একদম। তাহলে মানে অবশ্যই আজকের আমাদের অনুষ্ঠান দেখার পর কেউ যদি অনুপ্রাণিত হয়ে একদম একদম খুব একদম আপনাদের জন্যই, আপনারা আমরা সবাই মিলে একসাথে এটাকে এগিয়ে নিয়ে যাব। আপনাদের সাহায্য আমাদের খুব প্রয়োজন, আপনারা সবাই এগিয়ে আসুন, আমি তো সবাইকে বলি সবাই এগিয়ে আসুন। ঠিক। আপনাদের সব থেকে চ্যালেঞ্জিং রেস্কিউ কি ছিল, কোনটা ছিল? হ্যাঁ, সব থেকে চ্যালেঞ্জিং রেস্কিউ যেমন ছিল বৃষ্টির মধ্যে, ধরুন একটা রেস্কিউর কথা বলছি, বৃষ্টির মধ্যে ড্রেনের যে কালভার্ট থাকে, কালভার্টের ড্রেন অনেকটাই নিচে, বড় ড্রেন, খুব একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, খবরটা এসেছে বেশিক্ষণ হয়নি, লাগাতার বৃষ্টি পড়ছে আমাদের, তো আমরা এই বৃষ্টির মধ্যেই ছুটে গেছি। এবার কালভার্টের নিচে কুকুরটা ভয়ে লুকিয়ে রয়েছে, কারণ বেরোবে কি করে, মারাত্মক বৃষ্টি, একটা আহত কুকুর, হয়তো পা ভেঙেছে, পাটা ভেঙেছিল হয়তো, খেয়াল যতটুকু আছে আমার, এটা মোটামুটি 2 বছর আগের কথা। এই যে কালভার্টের ভেতর থেকে বের করতে তাকে এতটা কষ্ট হয়েছিল, কারণ ড্রেনের যে জলের যে তোড়টা ওটা খুব বেশি হয়ে গেছে, আর সে একটা শুকনো জায়গা ছিল, শুকনো জায়গাটার মধ্যে লুকিয়ে, সে তো ভয়ে আছে না, ট্রমাটাইজড অবস্থায় সে লুকিয়ে ছিল, তার কাছে পৌঁছতে পৌঁছতে আমাদের অনেকটা সময় লেগে গেছে, তো ইট ওয়াজ ভেরি টাফ, এটা একটা ছিল। এরপরে অনেক সময় কি হয়, একবার মেট্রো বাজার যে আমাদের আছে, আগরতলা শহরে মেট্রো বাজারের কার্নিশের উপরে একটা বিড়াল আটকে গেছে। তো এবার বিড়ালের একটা প্রবলেম কি, এটা আপনাদের পেজে আমি দেখেছি। তো বিড়াল আটকে গেছে, তো ওইখানে গিয়ে বিড়ালটাকে কার্নিশে চড়ে 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 আমরা অনেক কষ্টে, আমাদের লাইফ রিস্কও থাকে অ্যাকচুয়ালি, এটা একটা বিশাল একটা ব্যাপার, যে কুয়োতে যখন আমরা নামি বা করি, আমরা নিজেদের থেকে করি, আমাদের কিন্তু ট্রেন্ড না, আমরা একটা ফায়ার ব্রিগেড বাগেরা যেরকম ট্রেন থাকে, আমরা কিন্তু ট্রেন্ড না, আমরা আপনাদের মতোই সাধারণ মানুষ, যার কিন্তু আমাদের খুব খারাপ লাগে। আমাদের একটাই প্রবলেম, আমরা বাড়িতে গিয়ে ঘুমোতে পারবো না, যে আমাদেরকে ফোন করেছে, আমরা গিয়ে বিড়ালটাকে বাঁচাতে পারলাম না, তখন কি করে আমরা লাইফ রিস্ক নিয়ে চলেছি। তো এইবার উঠে গিয়ে এভাবে অনেকে বাঁচিয়েছি। এরপরে সাপ বাঁচিয়েছি, ভাইপার, ভেনোমাস সাপ ছিল, ভাইপার ছিল, তো রাস্তাতে এসে ঘুরছে দুর্গাপূজার মধ্যে, তো ভর দুর্গাপূজা রাত্র বাজে 2টো, আমি তখন তো আর ফোন করে কেউ পাচ্ছি না, আমি ওটা তো অফিসিয়াল টাইম থাকে না, অনেক সময় পাওয়া যায় না, বা ফায়ার ব্রিগেড আসতে অনেকটা টাইম হয়, বা ফরেস্ট ডিপার্টমেন্ট অনেক সময় থাকে না, তখন আসে তারা, হয়তো একটু সময় লেগে যায়, তো ততক্ষণে আমি যদি কিছু একটা না করি, সেটা উপর দিয়ে গাড়ি চলে যাবে, তো কিছু তো একটা করতে লাগবে, তো এটাকে কোনো মতে ধরে, হাত দিয়ে ধরে আস্তে করে ভাইপার ছিল, তো ভেরি পয়জনাস ছিল, এরকম করেছি। তো এরকম অনেক রকমের কেস। আর করোনাতে আমরা কাজ করেছি, কোভিডে, ভর কোভিডের মধ্যে প্রথমবার, যখন আমরা তো এটা জানি না আমরা বাঁচবো কিনা, এরকম একটা সিচুয়েশন প্রথমবার কোভিডে ছিল, তো তখন আমরা সারা আগরতলার যত কুকুর আছে, যতটুকু পেরেছি আমরা, তখন তো রেস্টুরেন্ট বন্ধ ছিল, কুকুররা খাবার পাচ্ছিল না, কোথা থেকে পাবে তারা, তারা তো এই রেস্টুরেন্টগুলির যে উচ্ছিষ্টগুলি থাকে সেটার উপরে খেয়ে ডিপেন্ডেন্ট। আমরা সারাটা করোনা, আমরা দুইবার লকডাউন ছিল, তৃতীয়বার হয়তো এতটা এফেক্টিভ ছিল না, দুইবার লকডাউন ছিল বড় বড়, তো পুরোটা লকডাউনের মধ্যে আমরা আমাদের মেম্বারের বাড়িতে রান্না করে ফিডিং করে সবাইকে খাইয়েছি। তখনও রিস্ক ছিল, করোনা সংক্রমণের একটা রিস্ক থেকে যায়, ঠিক আছে। আর প্রথমবার তো আইডিয়াই ছিল না এটা সম্বন্ধে, খুব একটা ভয় ছিল, ভয়ে ভয়ে আমি ছিলাম, আমার যারা মেম্বার ছিল তারা সবাই মিলে এর মধ্যে কাজ করেছি। এর মধ্যে আরেকদিন ড্রেনের মধ্যে নামতে হয়েছে, তখন তো ড্রেনের মধ্যে নামা মানে একদম মানে মৃত্যুকে হাতে নেওয়া, মানে সংক্রমণের ভয় সব থেকে বেশি ড্রেনের মধ্যে, তবুও আমাদের নামতে হয়েছে, কি করবো, আমাদের ওই মনের মধ্যে একটা স্ট্রেস, যে যদি না যায় কে যাবে।
বা সত্যি মানে একেই বোধহয় বলে যে মানবিক হওয়া। মানে নিজের জীবনকে বিপন্ন করে, নিজের প্রাণকে তুচ্ছ করে আরেকটা প্রাণকে বাঁচাতে হবে। হুম? নিঃস্বার্থভাবে এই কাজ করে যাচ্ছেন পশম এনজিওর সদস্যরা। আ সত্যি এটা আমাদেরকে একটু হলেও অনুপ্রাণিত করুক। আমরা একটু হলেও মানবিক হই। এটার পরিপ্রেক্ষিতে আমি বলব যে আমি পথ চলতে গিয়ে যদি দেখি যে রাস্তায় কোনো একটা আহত প্রাণী পড়ে আছে, উম তখন আমি কি করব? আমার কি করণীয়? প্রথম প্রথম অবস্থায় যদি আপনি দেখেন যে এখন এটা বিভিন্ন রকম হতে পারে, হুম, আহত হয়ে আছে, এখন সে মুভমেন্ট করতে পারে, মুখ হুম, সে এখন সে ওই একটু অ্যাগ্রেসিভ হয়ে থাকবে, পেনে আছে স্বাভাবিক, আপনি হুম, ধরতে পারবেন না, কামড় হুম, দিতে পারে। হুম, অনেক ক্ষেত্রে কামড় দেয়, অনেক ক্ষেত্রে দেয় না। হুম, হ্যাঁ, অনেক ক্ষেত্রে একটু উইক থাকে, সে পারে না। তখন তখন চেষ্টা করবেন, আমি সবার কাছে রিকোয়েস্ট থাকি, কারণ এনজিওর আসতে একটু সময় লেগে যায়, কারণ আমাদের অন্যান্য কেসেস থাকে, আমাদের গুছিয়ে আসতে লাগে, কারণ আমাদের পার্সোনাল অফিসে চাই, আমরা আমাদের বিজনেস আছে, তো ম্যানেজ করে আসতে লাগে। তো একটু আসতে সময় লাগে, দেরি করবেন না, কারণ একটু সময়ের জন্যই তো মানে অনেক প্রাণ বেঁচে যেতে পারে। আমরা চেষ্টা করি, যতটা পারি করি, আপনাদেরও সাহায্য লাগবে। চেষ্টা করবেন এটাকে কোনোভাবে উঠিয়ে কাছের যে নিকটবর্তী ভেটেরিনারি সেন্টার আছে ওখানে চলে যেতে। আগে তো এনজিও কে জানাবেনই, তারা আস্তে আস্তে, আপনারাও ওয়েট করবেন না, চেষ্টা করবেন ভেটেরিনারি ডাক্তার যারা আপনার চেনা আছে বা নিকটবর্তী ভেটেরিনারি সেন্টার আছে নিয়ে যাবেন, তারা আপনাদেরকে গভর্নমেন্ট থেকে ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট করে দেবে। এরপরে তো আমরা আছি, ফলো আপ করবো, আমরা আমাদের মতো আমরা প্রসিজার করবো আর কি। ঠিক। আ আজকের পর থেকে আমার মনে হয় আ আমরা একটি আহত প্রাণীকে দেখলে আমরা এড়িয়ে যাব না। এটুকু তো মানুষ হিসেবে আমরা করতেই পারি। ধন্যবাদ, ধন্যবাদ। উম আ অনেক ইম্পোর্টেন্ট কথা আমরা এতক্ষণ বললাম, অনেক তথ্যবহুল কথা আমরা বললাম। তো এবার স্যার আপনার সাথে একটু আ একটা কুইক রেপিড ফায়ার রাউন্ড আমরা খেলবো। ওকে, ওকে, হ্যাঁ? ওকে, আপনি ওকে। রেডি আছেন তো? হ্যাঁ, শিওর, শিওর। আচ্ছা। আ তো রেস্কিউ কল এলে এক্সাইটেড না স্ট্রেসড? বোথ। নাইট রেস্কিউ না মর্নিং রেস্কিউ? নাইট রেস্কিউ। রেস্কিউ না ফিডিং কোনটা বেশি চ্যালেঞ্জিং? রেস্কিউ। মোস্ট কমন অ্যানিমাল ডগ, ক্যাট, বার্ড? ডগ। ফ্রি টাইম পেলে রেস্ট না রেস্কিউ প্ল্যানিং? রেস্কিউ। ফোন কি সাইলেন্ট থাকে কখনো? না, চালিয়ে থাকে না। ক্যামেরা অন থাকলে সিরিয়াস আর ক্যামেরার বাইরে ফানি? ট্রু না, না আমি ফলস? চেষ্টা করি সবসময় ফোনে থাকতে। পশম ইন ওয়ান ওয়ার্ড? ভয়েস ফর দ্য ভয়েসলেস। থ্যাংক ইউ এই রাউন্ডটার জন্য। আ এবার যেটা আ আপনাদের পেজের থেকেই আমি মানে দেখেছিলাম আমি আপনাদের পেজটা। তো ওই পেজেই আমরা দেখলাম যে ইতিমধ্যেই আগরতলা পৌর নিগম পোষা প্রাণীদের জন্য একটা শ্মশানঘাট নির্মাণ করে দিয়েছে হুম, এবং হুম। এটা আপনাদেরও দীর্ঘদিনের দাবি ছিল। তো এই সম্পর্কে কি বলবেন? বা এই সম্পর্কে আ এটার সম্পর্কে যদি আমাদের দর্শক বন্ধুদেরকেও বলেন যে কিভাবে কি করতে হবে? ঠিক আছে, শিওর। তো প্রথমেই আগে এটার মধ্যে আমি যদি আমাদের পুর নিগমের কোনো কেউ এই ভিডিওটা দেখে থাকেন, আমি আগে ধন্যবাদ জানাবো। প্রথমেই জানাবো, আমরা যখন পসম এনজিও শুরু করেছিলাম তখন সোসাইটিটা থেকে এখন যে সোসাইটিটা আছে এটা অনেকটাই চেঞ্জ হয়েছে। আমরা প্রথম থেকে দাবি ছিল যে আমাদের এখানে একটা পেট ক্রেমেটোরিয়াম হোক, পোষ্যদের জন্য একটা শ্মশান হোক। কারণ এতদিন ধরে কি হয়ে এসেছে, মানুষের বাড়িতে নিজের পরিবারের মতো লালন পালন করে, তার কুকুর, বিড়াল, পাখি যাই আছে তাকে নিজের পরিবারের মতো পালে। তারপরে যখন তাদের আয়ু অনেক কম থাকে আমরা জানি, তারপর আমাদের একদিন তারা ছেড়ে চলে যায়, তখন আমাদের কিছু করার থাকে না। অনেকে গিয়ে নদীর পার্শ্ববর্তী এরিয়াতে বা কোনো একটা তাদের প্রাইভেট যদি এরিয়া থাকে এর মধ্যে এটাকে সমাধি দেয়। এমনও মানুষ আছে, যেটা যদিও আমার কাছে এটা ক্রুয়েলটি লাগে, যে ডাস্টবিনের মধ্যে ফেলে দেয় বা চলতি নদীর মধ্যে ফেলে দেয়, যেটা আগে প্রচুর হতো। এখন অনেক কম্পেশনেট হয়েছে মানুষ, তো এখন সেরকমটা অনেকটাই কম হয়, কিন্তু সমাধি দেয়। তো তাকে, সে যখন বেঁচে ছিল তখন তাকে যেমন সম্মান দেওয়া প্রয়োজন, এরপরেও সে যখন মারা যায় তারপরেও তাকে সম্মান দেওয়া ইকুয়ালি, এটা আমাদের দায়িত্ব, কারণ আমরা মানুষ, আমরা আমাদের এটা রেসপন্সিবিলিটি। তো আমাদের এটা দাবি ছিল যাতে ওদের জন্য একটা শ্মশান হয়। তো এমসি এটা করেছে, আমি এর জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি। এটা একটা বিশাল কাজ। এতে থট প্রসেস, এই যে এটার থেকে কি হয়, মানুষ যখন জানবে যে তাদের জন্য একটা শ্মশান আছে, মানুষেরও থট প্রসেসের অনেকটা চেঞ্জ হবে। এবার আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি, এবার আমি বলবো যে কি করতে হবে কি না করতে হবে। অ্যাড্রেসটা হচ্ছে আপনার হাপানিয়াতে, হাপানিয়া টিপস প্যারামেডিক্যাল যে কলেজ আছে, কলেজ থেকে কলেজের রাস্তাটাতে গিয়ে ডান দিকে একটা রাস্তা আছে, ওটা দিয়ে সোজা গেলে আপনি পেয়ে যাবেন। এবার 10টা থেকে 5টা অবধি করা হয় ইনিশিয়ালি, এখন 10টা থেকে 5টা অবধি চলে, মানে দিনের বেলা। 5টার পরে এখন আর হয় না, আপনাদের ওয়েট করতে লাগবে, এটা একটা আছে।
কিন্তু যেহেতু এটা খুলেছে আর এটা ডিমান্ডও খুব মারাত্মক, কারণ একটাই এখন আছে আগরতলাতে, তো আস্তে আস্তে হয়তো আমরা রিকোয়েস্ট জানাবো আবারও এমসি কে, বারবার রিকোয়েস্ট জানাই। তো আপনারা অনেক ভালো কাজ করছেন, টাইমটাকে আরেকটু যদি বাড়ান, 5টার পরে করে এটাকে যদি 24 ঘন্টা করা যায় খুব ভালো হয়। আপনাদেরকে মানুষ অনেকটাই থ্যাঙ্কফুল আপনাদের কাছে, এবং আরো এরকম কয়েকটা গড়ে উঠুক যাতে আরো প্রপারলি ক্রেমেট করা যায়, এবং আমাদের নট অনলি আগরতলার বাইরে অন্যান্য ডিস্ট্রিক্টেও এগুলি গড়ে উঠুক। এটা খুব ইম্পর্টেন্ট, এতে পরিবেশ দূষণের থেকেও এটা থেকে বাঁচা যায়, প্লাস যে প্রাণীটা আছে সেটাও তার প্রাপ্য যে সম্মানটা আছে সেটা পেল। থ্যাংক ইউ। আহ, একটা মানে ব্যক্তিগত প্রশ্নই বলতে পারেন যে আপনারা তো প্রত্যেকেই নিজের নিজের কাজ করছেন, নিজের নিজের রেসপন্সিবিলিটি করছেন, নিজের নিজের সংসারের দায়িত্ব সামলাচ্ছেন। পাশাপাশি আমরা তো বলি যে আমরা এত ব্যস্ত, সময় পাই না, হ্যাঁ, কিন্তু আপনারা সবকিছু সামলে তারপর পাশাপাশি এই কাজটাও করছেন। কিভাবে ব্যালেন্স করেন? এখন আমাদের কাছে সব থেকে বড় হচ্ছে গিয়ে যে অনেক সময় আমাদের ইচ্ছা করে না যে সারাদিন কাজের পর, এটা অন্যরাও যারা আমার মতো ওয়ার্কিং প্রফেশনাল আছে তারা এটা রিলেট করতে পারবেন যে সময়টা করে উঠতে পারি না। কিন্তু ভাবুন না, যদি আমরা সময়টা না করে উঠতে পারি তাহলে কে সময়টা করে উঠবে? আপনি যারা যারা এতক্ষণ ধরে এই প্রোগ্রামটা দেখেছেন, তার মানে আপনারা এটলিস্ট আগ্রহী, আপনারা কম্পেশনেট, তাহলে আপনারা স্কিপ করে চলে যেতেন, আপনারা পুরোটা দেখেছেন। কিন্তু এখন ইমোশনালি আপনার খুব খারাপ লাগছে, কিন্তু আপনি গিয়ে এটার জন্য কিছু করলেন না, সেটা তো ঠিক না। আপনি আপনি ইমোশনালি বুঝেছেন মানে কি, আপনি যারা বুঝে না তাদের থেকে এক স্টেপ উপরে আছেন, তো আপনারই তো নেক্সট স্টেপটা দিতে লাগবে, আপনি তো করবেন। তো আমরা সেটা কি করি কি, আমাদের শরীরে না দিলেও বাড়ি থেকে আমাদের একদম যখন আমাদের কাছে ফোন আসে না, তখন মনে হয় আমি তো বাড়িতে আরামে ঘুমাচ্ছি, বা আমার যে পোষা কুকুর আছে ও আরামে ঘুমাচ্ছে, কিন্তু ওই যে কুকুরটা, ওটার কথা ভাবুন কি কষ্টে আছে, ও কিভাবে শান্তিতে ঘুমাচ্ছে, সারাটা রাত্রি পেইনে থাকবে। তো একদম ড্রেস চেঞ্জ করে যত তাড়াতাড়ি কাজের থেকে অনেক সময় চলে যায়, অনেক সময় এমন আছে রাত 2টার সময় চলে যাই, আমাদের কোনো ঘড়ির টাইম কিছু নেই, যখন পারি যখন 3টা 4টা বাজে রাত্রেবেলা কোনো ঠিক নেই। এমন আছে আমাদের কাছে অনেক সময় ফায়ার ব্রিগেড থেকেও কল আসে অনেক সময় যে আপনারা একটু কাইন্ডলি যদি যান এখানে, তখন আমরা যাই, যতটুকু পারি আমরা করি, মেনটেন রাখতে চেষ্টা করি আর কি। এইভাবেই চলে যাচ্ছে, একটা দুইটা করে তো অনেকগুলি হয়ে গেল। আর মেনলি পশম কাজ করে পাবলিক অ্যাওয়ারনেসের জন্য, আমরা চাই যে আপনারা অ্যাওয়ার হন। এত সংখ্যক পশু আছে, নট অনলি কুকুর বিড়াল, ওয়াইল্ড লাইফও আছে, গাছও, আমি গাছকেও প্রাণী হিসাবে বলবো, গাছও আপনারা যাতে গাছটাকেও টেক কেয়ার করবেন। সবকিছু মিলিয়ে আপনার মোরাল রেসপন্সিবিলিটি, একলা পারবো না আমরা, এই কয়েকজন মেম্বার, 30-35 জন মেম্বার, লিমিটেড রিসোর্সেস, আপনারা সবাই যদি এগিয়ে আসেন এই পৃথিবীটা অন্যরকম হয়ে যাবে, আরো সুন্দর হয়ে যাবে, আমাদের নেক্সট জেনারেশনের জন্য আমরা অনেক বেটার একটা প্লেস আমরা রেখে দিতে পারবো। ঠিক। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে, একেবারে শেষে আমাদের সমাজের জন্য একটা মেসেজ যা আমাদের প্রাণীকুলের প্রতি আমাদের সমাজকে আরো সেন্সিটিভ করে তুলবে। তারা ভয়েসলেস, তাদের জন্য কেউ নেই। আমরা উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। আমাদের দায়িত্ব এটা, যেহেতু আমরা সব থেকে সমাজের মধ্যে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি আমরা, আমাদের এটা দায়িত্বও পড়ে যে আমরা তাদের গার্ডিয়ান হই, তাদের খেয়াল রাখি, এই পরিবেশটাকে ঠিক রাখি, এবং এই যে ভয়েসলেস আছে তাদের কষ্টটা বুঝি। আমরা যদি না বুঝি তাহলে আর কেউই নেই। তো আমাদের মিলে, একসাথে মিলে কো এক্সিস্ট করতে হবে, একে অপরকে মিলে আমাদের পুরো পৃথিবীটা। শুধু আমরা পৃথিবীর জন্য আর তারা নেই এমন না, তারা যদি না থাকে প্রকৃতির ব্যালেন্স বিগড়ে যাবে, এরকম করোনার মতো মহামারী আরো অনেক হবে, রোগ আরো বাড়বে। তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, আমার আপনার জন্যই তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তো তাদেরকে খেয়াল রাখবেন, এটাই থাকবে আপনাদের কাছে আমাদের আশা। ঠিক। শত ব্যস্ত জীবনের মধ্যেও ইচ্ছে শক্তি এবং মানবিকতা বোধ থাকলে কি করা যায়? কত কত প্রাণীর প্রাণ রক্ষা করছে পশম এনজিও। শুধুমাত্র একটু মাত্র ইচ্ছে শক্তি আর মানবিকতার জোরেই সেটা সম্ভব হচ্ছে। তো ধন্যবাদ আপনাকে আমাদের ধন্যবাদ। আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের একদম ধন্যবাদ। স্টুডিওতে এসেছেন। আর আমি বলবো এটাই যে আমরা যদি একটু সচেতন হই, একটু মানবিক হই, তাহলে কিন্তু আমরা অনেকগুলো প্রাণ আমরা রক্ষা করতে পারি। তাই চলুন আজ থেকেই আমরা সিদ্ধান্ত নেই যে আমরা প্রাণীদেরকে ভালোবাসবো, প্রত্যেকটা প্রাণীর প্রাণের যত্ন আমরা নেব।
আজকের মতো সমাজ দর্পণ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবারও কোনো নতুন কোনো ব্যক্তিত্বের সাথে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনায় আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাণীদেরকে ভালোবাসবেন আর নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।